কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা। কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অভিযানের নাম অ্যানাউন্সিয়েশন অফ ভিক্টোরি। ইরানের হামলার পর দোহায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। টাইমস অফ ইসরায়েল বলেছে, কাতারের ঘাঁটি লক্ষ্য করে 10টি আর ইরাকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করা হয়েছে। এর আগে নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে কাতার। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাল মামুন। আপনাকে স্বাগত। আমরা যেটি দেখতে পারলাম যে ইরানে হামলার পরে যুক্তরাষ্ট্রকে তো ইরান জবাব দিল, কিন্তু কাতার ও ইরাকের প্রতিক্রিয়া এই ঘটনার পরে কি হবে, যেহেতু তাদের দেশের এই বেজে হামলা করা হয়েছে? দেখুন, কাতার বা ইরান এরা তো কোনো এটা জবাব দিবে বলে মনে হয় না। এটা নির্ভর করবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেয় তার উপর। কারণ এই রাষ্ট্রগুলো মূলত মুসলিম রাষ্ট্র এবং ইরানের প্রতি তাদের সিম্পেথি আছে, কিন্তু সিম্পেথি থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট কারণে তারা কিন্তু আমেরিকান জোটের সাথে জড়িত। কাজেই কাতার বা ইরাকের সেই সক্ষমতা নেই ইরানকে প্রতিহত করার মতো। সুতরাং তারা ওয়েট করবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে যেভাবে বলে, কারণ আক্রান্ত হয়েছে মূলত কাতারকে আক্রমণ করা হয় নাই, আক্রমণ করা হয়েছে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইউরোপিয়ান ঘাঁটি। আমেরিকান প্রেসিডেন্ট যেরকম বলেছেন যে আমরা ইরানকে আক্রমণ করিনি, ইরানের জনগণের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, যুদ্ধ হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর। এখানে কিন্তু ব্যাপারটা তাই, ইরানের আক্রমণটা কিন্তু কাতার বা ইরাকের বিরুদ্ধে নয়, বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও নয়। এটা হচ্ছে যে তারা ইরাকের ইরানের যে ফ্যাসিলিটি গুলোতে যেটা মানে পারমাণবিক ফ্যাসিলিটি গুলোতে যতগুলো বম্বিং করা হয়েছে ঠিক ততগুলোই কিন্তু তারা মানে ড্রপ করেছে বোম। এর মাধ্যমে তারা একটা পাল্টাপাল্টি জবাব দিবে। খুব সম্ভবত যেটা হবে যে এখন ডিপ্লোমেসিটা সহজ হবে। কারণ হলো যে এটা একটা কৌশলও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার হ্যান্ডলিং এর মাধ্যমে। কারণ একটা একটা বিপুল শক্তিশালী রাষ্ট্রকে ডিপ্লোমেসি টেবিলে আনতে হলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হয়। আমেরিকা যেহেতু আক্রমণ করেছে এবং ইরান যেহেতু চ্যালেঞ্জ করেছে যে তারা আক্রান্ত হলে জবাব দিবে, এই যে তারা যদি জবাব দিতে না পারে তাহলে কিন্তু ডিপ্লোমেসিতে উইন উইন সিচুয়েশন তৈরি হবে না। সেক্ষেত্রে এটা আমেরিকারও একটা চাল হতে পারে যে ইরানকে একটা উইন উইন সিচুয়েশন দিয়ে আলোচনা টেবিলে আনার জন্য। আপনি দেখেন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ইরানের বর্তমান যে শাসক গোষ্ঠী তারা যদি ইরানকে গ্রেড করতে না পারে তাহলে এই শাসক গোষ্ঠী থাকার প্রয়োজন। এটা কিন্তু এক ধরনের উস্কানিমূলক কথা। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু ইরানকে তারা আক্রান্ত করার জন্য আরো বেশি উস্কিয়েছে। কাজে এটা আমাদের একটু ওয়েট করে দেখতে হবে যে কি পরিস্থিতি হয়। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গতকাল এই আক্রমণের পরে যখন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এখন কি করতে যাচ্ছেন, এটা প্রত্যুত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে আমরা অবশ্যই সর্ব উপায়ে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা জবাব দিব। তবে আমি রাশিয়াতে যাচ্ছি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমার আলোচনা আছে, আমরা আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিব। এবং ইরানের এই যে আক্রমণটা করা হলো মার্কিন যে ঘাঁটিগুলোতে, তো যুদ্ধবিরতির বিষয়টা কি আসলে পিছিয়ে যাচ্ছে কিনা এই আক্রমণের ফলে? মানে এরপরে কি আসলে আলোচনার টেবিলে দুই পক্ষ বসতে সম্মত হবে? এটা তো নির্ভর করবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় তার উপর। কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এক এক সময় এক এক কথা বলছে। গতকাল তারা আগে যেমন তারা বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা রিজাইন চেঞ্জ চায়, কিন্তু আক্রমণ করার পরে তারা কিন্তু আবার বলেছে যে তারা আসলে ইরানের বিরুদ্ধে না, ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে না, তারা আসলে এই কর্মসূচির বিরুদ্ধে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু আমরা বারবার পরিবর্তন হতে দেখছি। ইরান কিন্তু তার আবার অবস্থানের সবসময় একই রকম আছে, এবং এখানে চায়না এবং রাশিয়া তাদের অবস্থান কিন্তু একই রকম বহিঃপ্রকাশ করেছে। কাজেই যে কথাটা মনে করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করার পরে বলটা ইরানের কোর্টে গিয়েছে, এখন ইরান সেই বলটা কিন্তু আবার মার্কিন কোর্টে ফেলে দিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ্লোমেসির দিকে যাবে নাকি ওয়ারফেয়ারের দিকে যাবে,
তার উপর নির্ভর করবে যে এটা কি যুদ্ধবিরতির দিকে যাবে নাকি এটা আরো বেশি মানে উত্তপ্ত পরিস্থিতির দিকে যাবে। একটু আগের প্রসঙ্গে আসি, ইরানে যখন আক্রমণ করা হয়েছিল তারা তো দাবি করেছে যে ওই পারমাণবিক স্থাপনাগুলোতেই আসলে তারা আক্রমণ করেছে। তো এই পারমাণবিক সামনে যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চুক্তি বা এই সকল ব্যাপারে কি ইরান আসলে ছাড় দেবে? না, এখানে যেটা হলো যে ইরান কিন্তু ইতিমধ্যে বলেছে যে তারা কিন্তু গত 20 বছর যাবত একটা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এনপিটি তে স্বাক্ষরকারী একটা দেশ। এনপিটি তে স্বাক্ষরকারী দেশের কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে সিকিউরিটি পাওয়ার দাবি যে তাদের এখানে কোনো আক্রমণ করা হবে না, এবং এনপিটির যে দশ দশ ধারা, এনপিটি চুক্তির যে 10ম ধারা, সেখানে কিন্তু বলা হয়েছে যে পারমাণবিক স্থাপনা সমূহে আক্রমণ করা যাবে না। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণের মাধ্যমে কিন্তু তারা নিজেরাই এনপিটি ভঙ্গ করেছে। এটা কিন্তু ইরান কিন্তু অলরেডি বলেছে যে তাহলে এনপিটি তে থেকে আর আমাদের কি লাভ হবে। সুতরাং এখানে ইরান যেটা করবে যে তারা তাদের যে অব্যাহত যে মিসাইল আক্রমণ, অর্থাৎ তারা তাদের অবস্থান থেকে ফিরে আসবে না, এবং তারা আমার যেটা মনে হয় যে ইরানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী তারা পিছু হটবে না। আর ইতিমধ্যে যেটা হয়েছে যে এই আক্রমণের পর ইরানের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এটা একটা যেমন মনে করা হয়েছিল যে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জনগণ খেপে উঠেছে, যেটা আমরা বিভিন্ন সময় আন্দোলনের মধ্যে দিকে পেয়েছি। এখন আমরা বিভিন্ন জায়গায় ইরানের জনগণের বিভিন্ন মন্তব্য থেকে দেখেছি যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে পরিবর্তন করে পাহলবি বংশকে আনতে চায়, সেই বংশের প্রতিও কিন্তু বর্তমান জনগণ মানে সন্তুষ্ট নয়, এবং তারা মনে করে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হবে। সুতরাং এই আক্রমণের পর বর্তমান ইরানের শাসক গোষ্ঠীর প্রতি ইরানের সব ধরনের জনগণের একটা ঐক্য, এবং সেটা মিছিল মিটিং আপনারা এটা দেখেছেন। সুতরাং জনগণ যখন একটা শাসক গোষ্ঠীর পক্ষে থাকে, তখন সেই শাসক গোষ্ঠী কিন্তু অবশ্যই তার নীতিতে অটল থাকে। কাজে ইরান সম্ভবত তাদের মানে সিদ্ধান্তে অটল থাকবে যে তারা সারেন্ডার করবে না। আলোচনার টেবিলে যদি বসার কথা থাকে, এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলেন, কাসেম সোলাইমানি হত্যার পরেও ইরানের সাথে দেখা গেছে যে তাদের সম্পর্কটা আগেও ভালো ছিল না, মানে এই ঘটনার পরে তো আরও ভালো নেই। তো ডোনাল্ড ট্রাম্প এই যে আক্রমণের সিদ্ধান্ত নিলেন, বিগত আমেরিকান প্রেসিডেন্টরা তো এ ধরনের কোনো সাহসী সিদ্ধান্তই বলা যায় যে তারা নিতে চাননি। তো ডোনাল্ড ট্রাম্পের প্রথমে ইরানে আক্রমণ করার সিদ্ধান্তটা কি আসলে যুক্তিযুক্ত? এখানে একটা জিনিস হলো যে দেখেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুই ধরনের কর্মতৎপরতা একটা রাষ্ট্রের নীতির মধ্যে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমস্যা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হয় বিভিন্ন লবিস্ট গ্রুপের পরামর্শের উপর ভিত্তি করে। যদিও তাদের একটা ডেমোক্রেসি আছে, পার্লামেন্ট আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে, বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাস্তবতা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেক করে, সেই পলিসি মেকিং মেকানিজমের মধ্যে জিউস লবিটা খুব স্ট্রং। এবং এই জিউস লবিটাকে আপনার ইসরায়েল যেটা প্রভাবিত করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যত বড় বড় আপনার কর্পোরেশন বলেন, ব্যাংক বলেন, সবকিছুর মালিক কিন্তু জিউস লবি। কাজে এটা আসলে ট্রাম্পের ভুল বা শুদ্ধ নয়, এটা ডোনাল্ড ট্রাম্প এক ধরনের বাধ্য হয়েছেন জিউস লবির কাছে। এবং শুরুতে তিনি কিন্তু, যতটুকু আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আক্রমণ করতে এক ধরনের রাজি ছিলেন না। কিন্তু এই জিউস লবির প্রেশারের কারণে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তারা কিন্তু জিউস লবির কাছে এক ধরনের চুক্তি করেই আসে, এই ধরনের কথা কিন্তু শোনা যায়। সুতরাং এটা ট্রাম্পের ভুল বা শুদ্ধ এটার থেকে বেশি হলো যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিউস লবিস্ট গ্রুপ আছে তাদের কাছে এক ধরনের সারেন্ডার করেছে, এবং নেতানিয়াহু এটা ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করেছেন, পরিস্থিতি সৃষ্টি করেছেন, প্রভোগ করেছেন এবং বাধ্য করেছেন। কাজে এটা তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের একটা ভুল এবং ভুল সিদ্ধান্ত। কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের আগে যতগুলো মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, কেউ কিন্তু এইভাবে ইরানের সাথে মানে লড়াই করতে চান নাই। কারণ ইরান একটা এমন একটা শক্তি যাদের ঐতিহ্য আছে বিশ্বকে শাসন করার। কাজে সেই ঐতিহ্য যে জাতির মধ্যে আছে, তাদেরকে পরাজিত করা কিন্তু এত সহজ নয়। তো এটা এটা গ্লোবাল অন্যান্য শক্তিও কিন্তু ইরানের সাথে যুক্ত হবে। সেই জন্য এটা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটা ভুলই হয়েছে, কারণ ইরাক বা লিবিয়া বা আফগানিস্তানকে যেভাবে পরাজিত করা সম্ভব হয়েছে, ইরানের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। এখন আমরা যেটা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্য জুড়েই আসলে এই যে উদ্ভূত পরিস্থিতি, সেটা ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর পশ্চিমা শক্তির সবসময় দেখা যায় যে মধ্যপ্রাচ্যতে আধিপত্য বিস্তার করার একটা প্রবণতা দেখা যায়। তো সামনের দিকে আসলে পরিস্থিতি আরও জটিল হলো কিনা। আর দেখা গেছে যে শুধুমাত্র তো এই যুদ্ধের ব্যাপারটা না, বিশ্ব অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়তে পারে। বলা হচ্ছিল যে ইরান কৌশলগতভাবে হয়তো হরমুজ প্রণালীটি বন্ধ করে দিতে পারবে। তো বিশ্বের 1/4 তেলের আনা নেয়া এই প্রণালীর মাধ্যমে হয়ে থাকে।
তো বিশ্ব অর্থনীতিতে আসলে এই যুদ্ধের প্রভাব সামনের দিকে কিরকম নেতিবাচক প্রভাব পড়তে পারে? দেখুন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য ইরানের পার্লামেন্ট যদিও সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইরান যে সুপ্রিম কমান্ড কাউন্সিল তাদের অনুমোদনের পরে এটা বাস্তবায়ন করতে পারবে। তো হরমুজ প্রণালী ইরান হয়তোবা এত সহজে বন্ধ করবে না, কারণ সে সাথে চীনের একটা স্বার্থ আছে এবং এবং বিশ্বের অন্যান্য দেশের একটা স্বার্থ আছে, এবং সেটা যদি বন্ধ করে দেয় তাহলে ইরানের নিজেরও অর্থনীতির জন্য ক্ষতি হবে। তবে এটা তো একটা কৌশল। ইরান যখন তার অস্তিত্বের সংকটে পড়বে তখন সে কিন্তু চাপ মোকাবেলা করে সব ধরনের সিদ্ধান্ত নেবে। এই হরমুজ প্রণালীর কারণে ইতিমধ্যে বাংলাদেশেও কিন্তু আপনি দেখেন যে তেলের দাম বেড়ে গিয়েছে। আজকে যে অবস্থা, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম এবং বিভিন্ন গোষ্ঠী কিন্তু চেষ্টা করছে এবং ফোরকাস্টিং হচ্ছে যে এটা যদি বন্ধ থাকে তাহলে তেলের মূল্য হয়তো ডাবল হয়ে যেতে পারে। কাজে বিশ্ব অর্থনীতি এখনো তেল নির্ভর। কাজেই এই তেল নির্ভর অর্থনীতি, তেল নির্ভর যে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত মেকানিজম, এটা তো একটা বড় প্রভাব পড়বে এবং এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ইরান অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে ইরান কিন্তু ইতিমধ্যে রাশিয়ার সাথে আলোচনা করেছে এবং চায়নার সাথে তারা আলোচনা করেছে। আর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ইরান ব্যতীত অন্য দেশগুলো, তাদের আসলে এই মুহূর্তে সত্যি কথা কোনো মেরুদণ্ড নেই। তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকে কারণ জানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তারা মোকাবেলা করতে পারবে। কিন্তু যখনই তারা দেখবে যে ইরান সেই ধরনের ব্যাকবোন অর্জন করেছে যে মোকাবেলা করা সম্ভব, তারা আসলে 1948 সন এবং 1967 সনে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধের অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতার কারণে ভয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে চায়। কিন্তু ইরান ইতিমধ্যেই দেখেন 10 দিন পার হয়ে গিয়েছে, যুদ্ধ কিন্তু টিকে গেছে। ইরান যদি অর্থনীতি টিকে যায় তখন আবার মার্কিন মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রি গুলো, তাদের মধ্যে কিন্তু মেরুকরণটা চেঞ্জ হয়ে যাবে। এমনও হতে পারে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করে যুক্ত হয়ে যেতে পারে। তারা হয়তো চিন্তা করতে পারে যে ঐতিহাসিকভাবে এখনই একটা সুযোগ এসেছে এই মুহূর্তে মার্কিন লবিকে পরাজিত করার। সেটা যদি হয় তাহলে কিন্তু বিশ্বের মানে মেরুকরণ অনেক রকম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আসলে একটা ঝুঁকির বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কিছু দেশ তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাই হিসেবে কাজ করে, আবার ইরানের দেখা গেছে যে কিছু পক্ষ আসলে তাদের মতাদর্শের বিরোধী। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধের বর্তমান যে অবস্থা তো মধ্যস্থতাকারী হিসেবে বড় যে সুপার পাওয়ার রাশিয়া, চীন বা তুরস্ক, তো সেক্ষেত্রে আসলে কেউ কি এগিয়ে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব? হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন যে রাশিয়া তো ইতিমধ্যে বারবার প্রস্তাব দিয়েছে মধ্যস্থতা করার জন্য, কিন্তু আমেরিকা তো সেই মধ্যস্থতাটা নেয়নি। এখন এই যে দেখেন যে ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করার সাহস পেল, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা চপেটাঘাত। কাজে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন ক্যালকুলেশন করবে ঠান্ডা মাথায় যে তার আরো অগ্রসর হওয়া, এবং আরো যদি অগ্রসর হয় তাহলে এই পরিস্থিতিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা আছে। কারণ আপনি দেখেন রাশিয়ার যে প্রেসিডেন্ট, তবে প্রেসিডেন্ট মেদভেদেভ, তিনি কিন্তু মন্তব্য করেছেন যে ইরানকে অনেক রাষ্ট্র এখন পারমাণবিক বোমা সরবরাহ করতে ইচ্ছুক। এই যে মন্তব্যটা তিনি করেছেন এটা কিন্তু ইঙ্গিতপূর্ণ ইরান হয়তো নিজে পারমাণবিক বোমা অর্জন করে নাই, কিন্তু যদি গ্লোবাল মেরুকরণটা এরকম হয়ে যায় তাহলে কিন্তু বেশ কিছু পারমাণবিক শক্তি রাষ্ট্র কিন্তু গোপনে ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করেও দিতে পারে। ইরান কিন্তু বলেছে যে বোমা মেরে জ্ঞানকে ধ্বংস করা যায় না। তার মানে হচ্ছে যে ইরান কিন্তু টেকনোলজিটা অ্যাডপ্ট করে ফেলেছে, খালি সেটা হয়তো ইমপ্লিমেন্টেশনটা করতে পারে। কাজে কোনো একটা পক্ষ থেকে এখানে অবশ্যই রাশিয়া মধ্যস্থতা করার চেষ্টা করবে, চায়না মধ্যস্থতা করার চেষ্টা করবে, এবং তারা চাবে যে ওয়ার্ল্ডে ক্রাইসিস সৃষ্টি হলে তাদের হেজিমনিটা তারা ধরে রাখতে পারবে। সুতরাং আমার মনে হয় যে অবশ্যই চীন এবং রাশিয়া এখানে এগিয়ে আসবে। তারা হয়তো বা ওয়েট অ্যান্ড সি দেখছে পরিস্থিতি কোন দিকে যায়। নিশ্চয়ই কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক, এটাই সকলের প্রত্যাশা। জনাব আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।